আচ্ছা দেখো, তোমাদের এসএসসির বইতে পরমাণু সম্পর্কে, পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে যখন বোর অ্যাটমিক মডেল নিয়ে আলোচনা করা হয়েছে, তখন তখন এই সূত্রটা নিয়ে কথা বলা হয়েছে যে mvr ইকুয়ালস টু nh বাই টোয়াইস পাই। হঠাৎ করে মনে হয় হাওয়া থেকে উদিত হয়েছে সূত্রটা, এরকম ভাবে বোর পরমাণু মডেলের নাম করে তোমাদেরকে এই সূত্রটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এইখানে বলছে যে হ্যাঁ, আসলে এই সূত্রটাই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা পরমাণুর প্রধান শক্তি স্তরের বর্ণনা দেওয়ার জন্য হচ্ছে এই সূত্রটা। তো এই সূত্রটা কোত্থেকে আসলো? এমভিআর একদিকে, আমরা এখানে দেখে এই সূত্রটা আমরা যদি পর্যালোচনা করি পরমাণুর গঠন বা পরমাণুর ইলেকট্রনের বিন্যাস বোঝার জন্য, তাহলে এই সূত্রটা আমরা আবার একটু হোয়াইট বোর্ডে এটা নিয়ে একটু কথা বলি। যে সূত্রটা হলো mvr equals to nh by 2 পাই। এখন দেখো বাম পাশে mvr, এম কি জিনিস তোমরা বুঝতে পারো, আমি আগে রাশিগুলোর পরিচয়গুলা দেই। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর আর হচ্ছে ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধ। ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, আর ডান পাশের রাশিগুলো এন হচ্ছে 1 2 3 ডট 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 ইত্যাদি, আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটাকে আমরা বলি প্লাঙ্ক এর ধ্রুবক। আর 2 পাই কি জিনিস সেটা তো তোমরা বুঝোই। তো এই এক্সপ্রেশনটার বাম পাশে ইলেকট্রনকে দেখলে, আমরা যদি ইলেকট্রন সম্পর্কিত যদি এই সমীকরণটা হয়, তাহলে বাম পাশে তাকালে আমরা দেখতে পাই যে ইলেকট্রন একটা কণা, ইলেকট্রন একটা কণা, যে ইলেকট্রন কণা ঘুরতেছে। আর এই ইলেকট্রন কণার ঘূর্ণন ভরবেগের সাথে যখন আমরা ব্যাসার্ধকে গুণ করি, অর্থাৎ যদি কোনো একটা বস্তু, একটা ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যদি এভাবে ঘুরতে থাকে, তাহলে এই ইলেকট্রনের ঘূর্ণন ভরবেগ তুমি বুঝতেই পারতেছো যে একটা নির্দিষ্ট বেগে ইলেকট্রন ঘুরবে একটা নির্দিষ্ট ব্যাসার্ধে, এবং এই ঘূর্ণন ভরবেগের একটা মান থাকবে। একটা নির্দিষ্ট ব্যাসার্ধে যদি ঘুরতে থাকে, তার এমভি, একটা নির্দিষ্ট ইলেকট্রনের ভর তো নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট ভরের ইলেকট্রন যখন ঘুরতে থাকবে তখন ইলেকট্রন একটা নির্দিষ্ট ব্যাসার্ধে ঘুরতে থাকবে। এখন বলছে কি, ইলেকট্রন এই টোটাল জিনিসটাকে লাফিয়ে লাফিয়ে চেঞ্জ করবে। অর্থাৎ লাফিয়ে লাফিয়ে চেঞ্জ করবে, আমরা কথাটা কেন বলতেছি? ইলেকট্রন পরমাণুর ভিতরে ঘুরতেছে, এই ঘূর্ণনমান ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে তার কক্ষপথের ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়বে, কিংবা ঘুরতে ঘুরতে তার কক্ষপথের ব্যাসার্ধ ধীরে ধীরে কমবে, এমনটা হবে না। ব্যাপারটা এমন হবে না। হবে কি, ইলেকট্রনটা কক্ষপথে ঘুরতেছে, এই যে কক্ষপথে ঘুরতেছে, দেখা যাবে হঠাৎ করে ইলেকট্রনটা আরেকটা কক্ষপথে ঘুরতেছে। মানে এটা একটা জাম্প দেখতে পাবো আমরা পরমাণুর ভিতরে, ইলেকট্রনগুলোকে আমরা এরকম জাম্প করতে দেখতে পাবো। হয় ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরবে, অথবা ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরবে। এর মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে আমরা ইলেকট্রনকে কোথাও পাবো না। এইটা আমরা এই ডান দিকের রাশিটা দেখে বুঝতে পারতেছি। কেন? কারণ আমরা বলতেছি এইচ এর মান একটা ধ্রুবক, তাহলে এন এর মান 1 থেকে যদি 2 হয়ে যায়, তাহলে জাস্ট এই জিনিসটার মান ডাবল হয়ে যায়। অর্থাৎ এমভিআর এর একটা মান থাকবে, অথবা তার ডাবল মান থাকবে, অথবা তার 3 গুণ মান থাকবে। এখন এই ডাবল মান 3 গুণ মান হলে ইলেকট্রন কি করবে?
যে এই রেডিয়াসটা চেঞ্জ করবে, অর্থাৎ mvr ইকুয়ালস টু nh বাই টোয়াইস পাই দিয়ে n এর বিভিন্ন মানের জন্য আমরা ইলেকট্রনের বিভিন্ন রকম আর পাচ্ছি। তো এটা হচ্ছে বোরের প্রস্তাবনা ছিল বা বোরের সমীকরণ ছিল। এটাকে আমরা বলি বোরের সমীকরণ, ঠিক আছে। এখন বোর এই সমীকরণটা কিভাবে বুঝতে পারলেন, এটা আসলে বোর কিভাবে বুঝতে পারছেন, সম্ভবত বোর এই সমীকরণটাকে প্রস্তাব করছেন, মানে তিনি এটাকে ডিরাইভ করে বা কোনো তত্ত্ব থেকে প্রতিপাদন করে বোর এই সমীকরণটা বলছেন বলে আমার জানা নাই। মনে করা হয় বোর এই সমীকরণটাকে প্রস্তাব করছেন, কিন্তু এই সমীকরণটাকে আমরা অন্যান্য তত্ত্ব থেকে আবার ডিরাইভও করতে পারি। এটা ছিল বোরের প্রস্তাবিত সমীকরণ, ঠিক আছে। কিন্তু এই সমীকরণটাকে আমরা অন্যান্য তত্ত্ব থেকে ব্যাখ্যা করতে পারি। এখন সেই অন্যান্য তত্ত্ব থেকে কিভাবে বোরের প্রস্তাবিত এই সমীকরণটা আসে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে একটু আলোচনা করি। তোমরা এই জিনিসটা জানো যে আলো এক প্রকার তরঙ্গ। আলোকে আমরা আলো এক প্রকার তরঙ্গ বা ঢেউ, তরঙ্গকে আমরা ঢেউ বলি। এখন আলো যে এক প্রকার তরঙ্গ সেটা প্রমাণ করেন কে? প্রথমত আমরা বলি নিউটন, তারপরে আলো তরঙ্গ তত্ত্ব যিনি উপস্থাপন করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী হাইগেন। এই হাইগেন এবং নিউটন, আমি এক্স্যাক্টলি সালটা এখন বলতে পারতেছি না, ইউটিউবে গুগলে দেখে বলে দেওয়া যাবে বিশুদ্ধভাবে, তোমরা দেখে নিও। নিউটন এবং হাইগেন এরা মোটামুটি সমসাময়িক সময়ের আর কি। সম্ভবত নিউটনের অল্প কিছু পরেই হাইগেন আসছেন আর কি, মানে মোটামুটি কাছাকাছি সময়। তো নিউটনের তত্ত্বের মধ্যে যদিও আলোকে তরঙ্গ বলা হয় নাই, নিউটন আলো সম্পর্কে বলছিলেন আলো এক প্রকার কণা। কিন্তু আলো সম্পর্কিত এমন কিছু ঘটনা নিউটন আবিষ্কার করছেন যেই ঘটনাগুলো পরবর্তীতে বিজ্ঞানীদের আলো এক প্রকার তরঙ্গ এটা ভাবতে অনেক সাহায্য করছে। যেমন আলোর ব্যতিচার বলে একটা ঘটনা আছে, আলোর ব্যতিচার। এই জন্য আমি বলি যে নিউটন আলোকে তরঙ্গ না বললেও নিউটন আলো যে তরঙ্গ এটা উপস্থাপন করার জন্য বা এটা বোঝার জন্য নিউটনের কিছু কাজ ছিল আর কি। ব্যতিচার, আলোর ব্যতিচার জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, আমি যদি খুব সরল ভাবে তোমাদেরকে বলি যে ধরো একটা লাইট এখানে আছে, আমি এই লাইটটা আমি এখানে পর্দার উপরে ফেললাম, তাহলে এই লাইটটা পর্দার উপরে ফেললে এখন এই লাইটটা মনে করো এক কালারের লাইট, কোনো একটা পার্টিকুলার কালারের একটা লাইট। এখন পার্টিকুলার কালারের একটা লাইট আমি এখানে ফেললাম, এই লাইটটা ফেলার পর পর্দাটা আলোকিত হলো। এখন সেম কালারের আরেকটা লাইট এই পর্দার উপর ফেললে দেখা যাবে যে এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ আলো একটা উৎস থেকে আসলে কোনো একটা জায়গা আলোকিত হয়, আবার আরেকটা উৎস থেকে আলো যদি আবার ওখানে পড়ে তখন ওই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় ব্যতিচার, অর্থাৎ আলো আলোকে ক্যান্সেল করতে পারে। আলো যেরকম আলোকে বাড়াতে পারে, আলো আলোকে সেরকম ভাবে ক্যান্সেল করতে পারে। তো এই জিনিসটা যখন আবিষ্কার হলো, আলোর ব্যতিচার যখন আবিষ্কার হলো, তখনই এই জিনিসটার একটা মানে এইরকম আলোর তত্ত্ব সম্পর্কে বা আলোর প্রকৃতি সম্পর্কে এরকম একটা উপলব্ধি আসার সুযোগ হলো যে আলো যদি ধরো এরকম ঢেউয়ের মতো হয়, এরকম একটা ঢেউয়ের মতো যদি আলো হয়, আলো যদি হয় এরকম একটা ঢেউ, তাহলে এই ঢেউয়ের সাথে যদি আমরা এরকম একটা বিপরীত ঢেউকে যুক্ত করি, এই ঢেউয়ের সাথে যদি আমরা এরকম একটা বিপরীত ঢেউকে যুক্ত করি, তাহলে ঢেউয়ের এই বিপরীত বিপরীত মিলে ঢেউটা এরকম একটা সরলরেখা হয়ে যাবে, অর্থাৎ ঢেউটা বিলীন হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ তরঙ্গ তার বিপরীত তরঙ্গকে বিলীন করতে পারে। এই বিলীন করার কারণেই এই ব্যতিচারটা হয়। আবার উল্টো ঘটনাও ঘটতে পারে
যে আমরা এরকম ঘটনা আছে যে আলোর ক্ষেত্রে আলোর ব্যতিচারের একদম এক্সাক্ট পরীক্ষার কথাই বলি, যে দেখা যায় যে আমরা যদি এরকম এরকম একটা অন্তরাল মনে করো, এরকম একটা দেয়াল বা এরকম একটা আবরণ যেটার ভিতর দিয়ে কোনো কিছু আলো যেতে পারবে না, সেখানে আমরা এরকম ভাবে দুটা খুব কাছাকাছি এরকম দুইটা আলোক পথ তৈরি করলাম। এরকম খুব কাছাকাছি দুইটা আলোক পথ তৈরি করলাম। আলোক পথ তৈরি করার পর আমরা এখানে আমরা একটা পর্দার মধ্যে এখানে আরেকটা পর্দা রাখলাম, এটা হচ্ছে একটা পর্দা। এরপর আমরা করলাম কি, এখানে একটা আলোক উৎস রাখলাম। তাহলে এই আলোক উৎস থেকে এখান দিয়ে আলো যাবে, এখান দিয়েও আলো যাবে, এই একই আলো এই দুইটা ছিদ্র পথে যাবে। যাওয়ার পর আমরা এই পর্দার মধ্যে দেখব মাঝখানে একটা উজ্জ্বল জায়গা, মানে এখানে আলো তৈরি হবে, মানে এখানে আলো পড়বে, মানে এই ছিদ্র পথে আলো আসবে, আলো এসে এই জায়গাটা উজ্জ্বল হয়ে যাবে। উজ্জ্বলতার পরে আমরা এখানে একটু অন্ধকার পাবো, আবার এখানে উজ্জ্বল পাবো, আবার এখানে অন্ধকার পাবো, আবার এখানে উজ্জ্বল পাবো। এরকম উজ্জ্বল অন্ধকারের এরকম কতগুলো প্যাটার্ন আমরা দেখতে পাবো। এই যে ঘটনাটা আমরা বললাম, এই ঘটনাটাকে বলে আলোর ব্যতিচার। এটাকে বলে আলোর ব্যতিচার। অর্থাৎ দুইটা উৎস থেকে আলো আসতেছে, এখানে মাঝখানে আমরা কোনো বাধা তৈরি করি নাই, কিন্তু এখন এরকম ভাবে ব্যতিচার তৈরি হয়েছে। এই ব্যতিচারটাকেই আসলে ব্যাখ্যা করা যায় আলোর তরঙ্গ প্রকৃতি থেকে, যে আলোর তরঙ্গ প্রকৃতি ব্যতিচারকে ব্যাখ্যা করতে পারে। এবং বিজ্ঞানী হাইগেন যখন আলোকে তার তরঙ্গ প্রকৃতি দিয়ে ব্যাখ্যা করেন, তখন তরঙ্গ প্রকৃতির মাধ্যমে আলোর ব্যতিচার ব্যাখ্যা করা হলো। যেমন নিউটন আলো সম্পর্কে বলছিলেন আলো ছোট ছোট কণা দ্বারা গঠিত। হ্যাঁ, নিউটনের কণা তত্ত্ব যেটা ছিল, যদিও তিনি ব্যতিচারকে আবিষ্কার করছেন, তিনি আলোকে বিভিন্ন কালার 7টা রঙের আলোকে এরকম ভাবে 7টা রঙের আলোকে একটা চাকতির মধ্যে দিয়ে তিনি সেই চাকতিটাকে ঘুরাইছেন। ঘোরানোর কারণে দেখা গেছে যে আলো হয়ে গেছে। যে এই সমস্ত ব্যাখ্যাগুলোর সাথে আলোর তরঙ্গ তত্ত্বের সম্পর্ক আছে। আলোর ব্যতিচার তো সরাসরি আলোর তরঙ্গ তত্ত্ব থেকে। তো নিউটন আলোর ব্যতিচারকে ব্যাখ্যা করতে পারেন নাই, কারণ তার মাথায় আলোর কণা তত্ত্ব ছিল। কিন্তু পরবর্তীতে হাইগেনের তরঙ্গ তত্ত্ব, আলোর কণা তত্ত্ব দিয়ে নিউটন তারপরেও আলোর প্রতিফলন, প্রতিসরণ, আলোর প্রতিফলন তারপরে প্রতিসরণ, এই ঘটনা দুটাকে তিনি ব্যাখ্যা করেন। তিনি ব্যতিচারকে ব্যাখ্যা করতে পারেন নাই। পরবর্তীতে হাইগেনের আলো সম্পর্কিত তরঙ্গ তত্ত্ব যখন আসে, যখন হাইগেন বলে যে আলো এক প্রকার তরঙ্গ, তো তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোর ব্যতিচার, তারপরে আলোর আরেকটা ঘটনা আছে যেটাকে বলে আলোর সমাবর্তন, সেটা তোমরা এখনই পড়বা না, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা আসবে। তো আলোর ব্যতিচারকে ব্যাখ্যা করেন। ঠিক আছে, তাহলে আলো যদি তরঙ্গ হয়, আলো, আচ্ছা, আলোর ব্যতিচারের কি সংজ্ঞা আছে? হ্যাঁ, আলোর ব্যতিচারের সংজ্ঞা আছে। মানে আলোর ব্যতিচারের সংজ্ঞাটা তোমাদের ঠিক এখনই জানার দরকার নাই, কিন্তু আলোর ব্যতিচার ঘটনাটা কি, আলোর ব্যতিচারের আচ্ছা ব্যাপার আচ্ছা হলো যে তোমরা শব্দ সম্পর্কে যখন জানবা তখন আবার আলো নিয়ে তোমাদের আলোচনা করা হবে। ব্যতিচার মানে হচ্ছে, এটাকে ব্যতিচারের জন্য কি কি জিনিস দরকার, তরঙ্গ, তারপরে তরঙ্গের দশা, সমদশা, বিপরীত দশা, এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে। এই জন্য আমি ডিটেইলে গেলাম না, আমি তোমাদেরকে মূল কথাটা, যেমন জিনিসটাকে একটু মিস্টেরিয়াস এবং একটু মানে মানে অদ্ভুত অদ্ভুত বোঝানোর জন্যই তোমাদেরকে কথাটাকে আমি এরকম মানে অর্ধেক পরিষ্কার করে কথাটা বলতেছি, যে তোমাদের কাছে এই জিনিসটা একটু অবাক লাগলো না, যে দুইটা উৎস থেকে একটা জায়গায় আলো পড়বে কিন্তু সেই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ এই আলোটা এরকম দুইটা আলোক পথ দিয়ে যখন এখানে আসবে, তখন মাঝখানে একটা জায়গাকে আমরা আলোকিত দেখতে পাবো, কিন্তু তারপরে অন্ধকার, তারপরে আবার আলো, তারপরে আবার অন্ধকার, তারপরে আবার আলো। এই যে আমরা আলোর মাধ্যমেই যে আমরা আলো অন্ধকারের খেলাটা দেখব, এই ঘটনাটাই হচ্ছে ব্যতিচার। তো ব্যতিচারকে আমরা সংজ্ঞা দিতে পারি, আমরা বলতে পারি যে যদি দুটি তরঙ্গ বিপরীত দশায় কোনো বিন্দুতে মিলিত হয়, তখন সে বিন্দুতে তরঙ্গের তীব্রতার মান কমে যায় বা শূন্য হয়ে যায়। ঠিক আছে, বিপরীত দশা সম্পন্ন
হ্যাঁ, সমান তীব্রতার দুটি তরঙ্গ যদি কোনো জায়গায় উপরিপাতিত হয় তখন সেখানে তরঙ্গের ব্যতিচার ঘটে। তো সেখানে তরঙ্গের জায়গায় যদি আমি আলো বসায় দেই তাহলে আলোর ব্যতিচারের শব্দটা হয়ে যাবে। মানে ব্যতিচার বলতে আমরা ইন জেনারেল তরঙ্গের ব্যতিচার বলি, যখন আলোর কথা বলি তখন আলোক তরঙ্গের ক্ষেত্রেও সেই জিনিসটাকে অ্যাপ্লাই করি। তো মূলত কথাটা হচ্ছে যে আলো এক প্রকার তরঙ্গ। তাহলে আলো যদি এক প্রকার তরঙ্গ হয় তাহলে আলোর বেগকে আমরা পরিমাপ করি সি ইকুয়ালস টু এফ আর ল্যামডা। তরঙ্গ মানে হচ্ছে, আমি বলতেছি তরঙ্গ মানে হচ্ছে এরকম ঢেউ, এরকম ঢেউ। আচ্ছা, এখন একটা ঢেউ কমপ্লিট যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে আমরা ল্যামডা দিয়ে সূচিত করি। এটা হচ্ছে ল্যামডা। অর্থাৎ যে ঢেউগুলা তৈরি হচ্ছে প্রতিটা ঢেউয়ের দৈর্ঘ্য ফিক্স থাকে, একই পরিমাণ দৈর্ঘ্য থাকে। এই ঢেউয়ের যে দৈর্ঘ্য এটাকে আমরা বলি ল্যামডা। ঠিক আছে, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এই যে আমরা যদি এরকম যে ঢেউটা আঁকলাম, ধরো এটা যদি আমরা একটা টাইম স্কেলে আঁকি, মনে করো এক একটা, আমরা যদি এরকম চিন্তা করি যে একটা পূর্ণ তরঙ্গ তৈরি হতে কতটুকু সময় লাগে। যেমন তোমরা যদি এরকম ভাবে একটা দড়িকে এক হাতে ধরে এরকম ভাবে নাড়াচাড়া করো তাহলে এরকম একটা ঢেউ তৈরি হয়। ঠিক আছে, এখন তুমি 1 সেকেন্ডে কতবার তুমি দড়িটাকে নাড়াচাড়া করবা, 1 সেকেন্ডে কতবার, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। তাহলে দেখো ব্যাপারটা হলো যে আমরা যদি বলি একটা ঢেউ তৈরি হতে যে সময় লাগে এই সময়টাকে আমরা বলি পর্যায়কাল, পর্যায়কাল টি। একটা ঢেউয়ের জন্য প্রয়োজনীয় সময়কালকে আমরা বলি পর্যায়কাল। তাহলে আমি 1 সেকেন্ডে কতগুলো পর্যায়কাল আছে, আমরা যদি বলি একটা ঢেউ তৈরি হয়, আবার এরকম আরেকটা ঢেউ তৈরি হয়, এরকম আরেকটা ঢেউ তৈরি হয়, তাহলে তুমি চিন্তা করো 1 সেকেন্ডে আলো বা কোনো তরঙ্গ কত দূর যায়। যদি আমি বলি 1 সেকেন্ডে এতগুলো ঢেউ তৈরি হয়েছে, তার মানে এই ডিস্টেন্সটাই হচ্ছে, মানে এই ডিস্টেন্সটাকে 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেটাকেই তো আমরা বলবো সেই তরঙ্গের বেগ। এখন আলোর ক্ষেত্রে সেই বেগের মানটাকে আমরা বলি সি। অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ ঢেউ বা পূর্ণ কম্পন, একটা কম্পনে একটা ঢেউ তৈরি হয়। এই যে দেখো একটা ঢেউ মানে হচ্ছে এটা উপরে গিয়ে নিচে নেমে আবার এখানে এই পর্যায়ে আসলো, এটা হলো একটা ঢেউ। আবার এরকম উপরে গিয়ে নিচে নেমে আবার এই পর্যায়ে আসলো, এটা হচ্ছে আরেকটা ঢেউ। তাহলে এই পুরো একটা ঢেউ তৈরি হয় একটা কম্পনে। তাহলে মোট কম্পন সংখ্যা 1 সেকেন্ডে যতগুলো আছে সেই কম্পন সংখ্যাকে যদি আমরা বলি ফ্রিকোয়েন্সি এফ, তাহলে কম্পন সংখ্যাকে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে গুণ করি তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ কত দূর অগ্রসর হলো সেই জিনিসটা আমরা জানতে পারি। তাহলে তরঙ্গ 1 সেকেন্ডে যত দূর অগ্রসর হয় সেটাই তো হলো তার বেগ। তাহলে আলোর বেগ হচ্ছে সি ইকুয়ালস টু এফ ল্যামডা। এটা হচ্ছে আলোর বেগ। তো আলোর বেগকে আমরা, আলোর তরঙ্গ তত্ত্বে আলোর বেগকে আমরা সি ইকুয়ালস টু এফ ল্যামডা এই সমীকরণ দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম আলোর জন্য, সেটা হচ্ছে সি ইকুয়ালস টু এফ ল্যামডা। আচ্ছা, তাহলে প্রথম আমাদের আমরা যেটুকু আলোচনা করলাম সে আলোচনাতে ছিল যে আলো এক প্রকার তরঙ্গ, এবং এই তরঙ্গটার ক্ষেত্রে আমরা আলোর তরঙ্গের গতিবেগকে আমরা হিসাব করি সি ইকুয়ালস টু এফ ল্যামডা দিয়ে, এবং আমরা বিভিন্ন পরীক্ষা দিয়ে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করতে পারি আমি তোমাদেরকে এটা একটু ধারণা দিই। যে এই যে আমরা একটা পরীক্ষার কথা বর্ণনা করলাম, এই পরীক্ষাতে এই যে দুইটা আলোক পথকে আমরা কতটুকু ডিস্টেন্সে রাখছি এই ডিস্টেন্সটা যদি আমরা হিসাব করতে পারি, আর এখানে ডার্ক এবং লাইট যে তৈরি হচ্ছে এই ডার্ক লাইটের ব্যবধানটাকে যদি আমরা হিসাব করতে পারি, আলোর তরঙ্গ তত্ত্বে এই ডিস্টেন্স গুলোর সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। তো যখন আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই পরীক্ষা দিয়ে পরিমাপ করতে পারি তখন তরঙ্গ দৈর্ঘ্যের মানকে আমরা এখানে বসিয়ে, আলোর বেগের মানকে আমরা এখানে বসিয়ে আমরা আলোর কম্পাঙ্ককেও বের করতে পারি। অর্থাৎ আলোর ক্ষেত্রে আমরা এই তিনটা রাশির মানই আমরা জানতে পারি। আলোর বেগ আমরা পরিমাপ করতে পারি, আলোর বেগ পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি তোমরা পরে জানবা। আপাতত জেনে নাও যে আলোর বেগ এক্সপেরিমেন্টালি পরিমাপ করা যায়, এবং এটা আজকে না, সম্ভবত 1700-1800 সালের দিকে, হ্যাঁ, রোমার রোমার নামে একজন সায়েন্টিস্ট তিনি আলোর বেগ পরিমাপের একটা পদ্ধতি প্রস্তাব করেন এবং আলোর বেগ পরিমাপ করা হয় তখনই। ঠিক আছে,
যদিও ওনার পরিমাপ পদ্ধতিটা খুব একটা বিশুদ্ধ ছিল না, পরিমাপে যে প্রাপ্ত মানটা বিশুদ্ধ ছিল না, কিন্তু তিনি যে পদ্ধতি অনুসরণ করছেন সে পদ্ধতিটা আসলে একটা ভালো পদ্ধতি ছিল, সঠিক পদ্ধতি ছিল সেই সময়কার জন্য। হ্যাঁ, ওটাকে বলা হয় তিনি সৌরজগতের বৃহস্পতি গ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে সেই গ্রহণ পর্যবেক্ষণের সময়ের তারতম্য হিসাব করে তিনি আলোর গতিবেগ পরিমাপ করছিলেন। এবং এটা বুঝতেই পারতেছো, এটা অনেক সফিস্টিকেটেড পদ্ধতি ছিল এবং ম্যাথমেটিক্যাল সাপোর্ট ছিল সেই পদ্ধতির উপর। কিন্তু তখনকার অবজারভেশন গুলা যেহেতু খুব সঠিক ছিল না, কাজেই উনার সেই পদ্ধতিতে আলোর গতিবেগ খুব বিশুদ্ধভাবে পাওয়া যায় নাই। কিন্তু তিনি প্রথম আন্দাজ করতে পারেন যে আলোর বেগ এত বেশি যে এই আলোর বেগকে আমরা সাধারণ পরীক্ষাগারে ছোটখাটো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সেটাকে মাপতে পারবো না, এটার জন্য অনেক দীর্ঘ ইনস্ট্রুমেন্ট লাগবে বা অনেক সূক্ষ্ম ইনস্ট্রুমেন্টস লাগবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের আলোর বেগ, আমরা আলোর বেগ মাপতে পারি এবং আলোর কম্পাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি। তাহলে আলোর কম্পাঙ্ক হচ্ছে, আলো যদি তরঙ্গ হয় তাহলে তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, যার মধ্যে কম্পন, এক একটা কম্পন এক একটা ঢেউ হয়, এক সেকেন্ডে কতগুলো কম্পন হয় সেটাই হচ্ছে আলোর কম্পাঙ্ক। আর একটা কম্পনে আলোর তরঙ্গ যত দূর যায় সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এই হচ্ছে আমরা আলো সম্পর্কে জানলাম। কিন্তু এখানে আবার একটা ব্যাপার হলো, আলো সম্পর্কে আলোকীয় আরেকটা ঘটনা আবিষ্কৃত হয় যেটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটাকে বলে ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া। তোমাদের একটা কথা বলে রাখি, আমরা বিভিন্ন আলোকীয় ঘটনাকে আবিষ্কার করছি, বিজ্ঞানীরা বা মানুষ বিভিন্ন আলোকীয় ঘটনা অনেক প্রাচীন কাল থেকেই দেখতেছে। তো আলোকীয় ঘটনাগুলোর মধ্যে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, যেমন আলোর ব্যতিচার বললাম, আলোর সমবর্তন, অপবর্তন, এরকম। এই ফটোতড়িৎ ক্রিয়াটাও হচ্ছে এরকমই একটা আলোকীয় ঘটনা, যে ঘটনাটা আবিষ্কৃত হয়েছে অনেক পরে। এটা 1900 সালের পরে, 1900 সালের আগে পরে এই ফটোতড়িৎ ক্রিয়া, অর্থাৎ ইলেকট্রিসিটি আবিষ্কারের পরে এই ফটোতড়িৎ ক্রিয়াটা আবিষ্কৃত হয়েছে। তো তার আগে এই ফটোতড়িৎ ক্রিয়াটা আবিষ্কৃত হয়নি। যখন আলো এক প্রকার তরঙ্গ, এই তত্ত্বটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আলোকে তরঙ্গ হিসাবে সবাই যখন মেনে নিছে, এমনকি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নামে একজন বিজ্ঞানী আলো কি ধরনের তরঙ্গ, যেমন তোমাদেরকে হাইগেনের কথা বললাম, তিনি বলছেন আলো তরঙ্গ, এবং হাইগেনই আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা। কিন্তু পরবর্তীতে কিন্তু হাইগেন যদিও বলছেন আলো এক প্রকার তরঙ্গ, কিন্তু আলো কিসের তরঙ্গ, কি দিয়ে তৈরি তরঙ্গ, কোন বস্তুর তরঙ্গ, এই সম্পর্কে হাইগেন সঠিক কথা বলতে পারেন নাই। হাইগেন বলছিলেন, হাইগেনের কথা ছিল, হাইগেনের কথা ছিল আলো হচ্ছে ইথারের তরঙ্গ, ইথার মাধ্যমে তরঙ্গ। ঠিক আছে, হাইগেনের তত্ত্ব ছিল আলো ইথার মাধ্যমে তরঙ্গ। কিন্তু ইথার মাধ্যমের ব্যাখ্যা করতে গিয়ে ইথার মাধ্যম নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়। কারণ ইথার এমন একটা মাধ্যম হওয়া দরকার, কারণ আলোর স্পিড অনেক বেশি। তাহলে ইথার এমন একটা মাধ্যম হওয়া উচিত যেটা হবে অত্যন্ত অত্যন্ত হালকা, মাধ্যমটা হবে অত্যন্ত হালকা, আবার অত্যন্ত কঠিন। কঠিন মানে অত্যন্ত হালকার সাথে সাথে যে কথাটা খুবই কন্ট্রাডিক্ট করবে, তোমাদেরকে কন্ট্রাডিক্ট করার মতো করেই কথাটা বলি, অত্যন্ত অত্যন্ত, আচ্ছা অত্যন্ত বানান আমার, অত্যন্ত ঠিক আছে না, হ্যাঁ অত্যন্ত, অত্যন্ত হালকা প্রথম কথা, আবার অত্যন্ত শক্ত। জিনিসটা তোমরা চিন্তা করো, ইথার হলো খুবই হালকা একটা মাধ্যম, মানে আলো কে হাইগেন বলছেন ইথার মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত তরঙ্গ। সেই ইথার মাধ্যমটা কোথায় আছে? জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র ইথার মাধ্যম বিদ্যমান। আচ্ছা, কিরকম? যেমন তোমরা জানো যে আমাদের চারপাশে যেটা আছে সেটা হচ্ছে বাতাস। বাতাস হলো অণু দ্বারা গঠিত, বাতাসের অণুগুলোর মাঝখানে কি আছে? হাইগেন বলছেন মাঝখানে আছে ইথার। তাহলে বাতাসের অণুর মাঝখানে ইথার, যেটাকে আমরা ফ্রি স্পেস বলতাম, ফ্রি স্পেস বলতাম, সেই ফ্রি স্পেসের মধ্যে হাইগেন বললেন সেখানে ইথার আছে। এখন এই ইথারের ভিতরে যদি আলো তরঙ্গ হয়, তাহলে যেহেতু আলোক কণার তরঙ্গ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সরি আলোর বেগ যেহেতু অত্যন্ত বেশি, তাহলে এটা তোমরা পরবর্তীতে জানতে পারবা যে বেগ অত্যন্ত বেশি হওয়ার ক্ষেত্রে ইথার মাধ্যমের বৈশিষ্ট্য হওয়া উচিত
ইথার অত্যন্ত স্থিতিস্থাপক হওয়া দরকার। ইথার হওয়া উচিত অত্যন্ত স্থিতিস্থাপক, অত্যন্ত স্থিতিস্থাপক। আর তোমাদের মনে হয় এই জিনিসটা নিয়ে আমি অলরেডি আলোচনা করছি যে অত্যন্ত স্থিতিস্থাপক হওয়ার জন্য মাধ্যমটা কিন্তু হালকা হওয়া প্রযোজ্য না। যেমন তোমরা জানো যে বাতাসের স্থিতিস্থাপকতার চাইতে পানির স্থিতিস্থাপকতা বেশি, পানির চেয়ে লোহার স্থিতিস্থাপকতা বেশি। কেন? কারণ ক্রমান্বয়ে এই মাধ্যমের চেয়ে মাধ্যম ঘন, এই মাধ্যমের চেয়ে ন্যাচারালি যেটা হয়, ন্যাচারাল মাধ্যমগুলোর ক্ষেত্রে মাধ্যম ঘন হলে তার স্থিতিস্থাপকতা বেশি হয়। কিন্তু ইথারের স্থিতিস্থাপকতা এত বেশি কি করে হলো, যদিও ইথার অনেক হালকা? এই কন্ট্রাডিকশন নিয়ে হাইগেনের তরঙ্গ তত্ত্ব কিন্তু দোল খাচ্ছিল, মানে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল। এরই মধ্যে ম্যাক্সওয়েল নামে একজন সায়েন্টিস্ট, ম্যাক্সওয়েল নামে একজন সায়েন্টিস্ট, তিনি আলোর সম্পর্কে যে তত্ত্ব দেন সেই তত্ত্ব হচ্ছে আলো আসলে ইথার মাধ্যমের তরঙ্গ না, আলো হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। তাড়িত চৌম্বক তরঙ্গ, এটাকে আমরা ইংরেজিতে বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িত চুম্বক তরঙ্গ যখন ম্যাক্সওয়েল আলোকে বলেন, তিনি সেটার জন্য যথেষ্ট গাণিতিক প্রমাণ যুক্তি উপস্থাপন করেন। তখন কিন্তু আলোর ব্যতিচার এবং আলোর প্রতিফলন প্রতিসরণ এই সমস্ত কিছুকে এই তত্ত্ব দিয়ে খুব সফলভাবেই ব্যাখ্যা করা হয়। কিন্তু এই জিনিসটা একটা কোশ্চেন মার্ক তখনও বিজ্ঞানীদের মধ্যে দিয়ে রাখে, সেটা হচ্ছে আলোর ফটোতড়িৎ ক্রিয়া। এখন এই ফটোতড়িৎ ক্রিয়া জিনিসটা কি এটা তোমাদেরকে আমি একটু বলি। ফটোতড়িৎ ক্রিয়া হলো যে ফটোতড়িৎ ক্রিয়া হলো, মনে করো এটা একটা মেটালের একটা প্লেট, ধাতব পাত, ঠিক আছে। তো এই মেটাল প্লেটের মধ্যে যদি লাইট পড়ে তাহলে কি হবে, এই মেটাল প্লেট থেকে ইলেকট্রন বিচ্যুত হবে। এই ধরনের ঘটনাকে বলা হয় ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়ার আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু আমি এইটুকু পর্যন্তই তোমাদেরকে বলতেছি। এই যে ইলেকট্রন এটা থেকে বের হবে, তো ইলেকট্রন কি হারে কি গতিবেগে বের হয়, এইটার নেচার যদি আমরা হিসাব নিকাশ করি তখন দেখা যায় যে এইটাকে তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে। তরঙ্গ তত্ত্ব এখানে ব্যর্থ। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে আলোর গতিবেগ, আলোর কম্পাঙ্ক, আলোকীয় ঘটনা ব্যতিচার, আলোকীয় ঘটনা প্রতিফলন প্রতিসরণ এগুলো সবকিছুই আমরা ব্যাখ্যা করতে পারতেছি, কিন্তু ফটোতড়িৎ ক্রিয়ার ঘটনা কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। তখন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক আরো কিছু ব্যাপার আছে, শুধু এই ফটোতড়িৎ ক্রিয়াই না, আরো ঘটনা আছে। এটাকে বলে ব্ল্যাক বডি রেডিয়েশন বলে একটা ঘটনা আছে, যে কালো বস্তুকে তাপ দিলে সেখান থেকে যে আলো নির্গত হয়, সেই আলোর প্রকৃতি এবং সেই আলোর শক্তি, সেই শক্তি পর্যালোচনা করতে গিয়ে বিজ্ঞানীরা কিছু গ্রাফ পান। তো সেই গ্রাফের প্যাটার্ন গুলোকে, কেন এই গ্রাফ প্যাটার্নটা এরকম হচ্ছে, এটাকে ব্যাখ্যা করতে গিয়েও তারা দেখেন যে পুরনো তত্ত্বগুলো ব্যর্থ হচ্ছে। তখন ম্যাক্স প্লাঙ্ক প্রথম যেটা করেন, ম্যাক্স প্লাঙ্ক তখন আলোর জন্য একটা তত্ত্ব উপস্থাপন করেন। তিনি বলেন যে আলো কণা। ওই যে তোমরা যেটা বলছিলাম যে নিউটন যেরকম কণার কথা বলছিল, ম্যাক্স প্লাঙ্কও বলেন যে আলো কণার মতো আচরণ করে। কণার মতো এখানে আমি একটা ও দিয়ে দিতেছি, কণার মতো ও আচরণ করে, ঠিক আছে। এই যে একটা সমস্যা তৈরি হলো যে ডুয়েলিটি, হ্যাঁ, এটাকে আমরা বলি দ্বৈততা, অর্থাৎ দুই রকম আচরণ, ঠিক আছে। যে ডুয়েল নেচার। তো আলোর মধ্যে কণার মতো আচরণ আছে, এটা ম্যাক্স প্লাঙ্ক প্রস্তাব করেন। এবং তিনি বলেন কোন একটা আলো, যে আলোর ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে ওই ফ্রিকোয়েন্সি থেকে যে আলো আসে সেই আলোর ছোট ছোট শক্তির প্যাকেট থাকে। এই ফ্রিকোয়েন্সির আলোর মধ্যে আমরা কল্পনা করব এই আলোর মধ্যে ছোট ছোট এনার্জি প্যাকেট থাকে। প্রতি প্যাকেটে যদি ই পরিমাণ এনার্জি থাকে, তাহলে ওই ই পরিমাণ এনার্জিকে আমরা একটা কনস্ট্যান্ট এবং ফ্রিকোয়েন্সির গুণফল দ্বারা হিসাব করতে পারবো। এই হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের
আলো সম্পর্কিত তত্ত্ব, এবং তিনি এই যে ছোট ছোট কণা, এই কণাগুলোকে ইংরেজিতে বলে কোয়ান্টাম, খণ্ডিত। কোয়ান্টাম মানে হচ্ছে খণ্ডিত। তাই ম্যাক্স প্লাঙ্কের আলো সম্পর্কিত এই তত্ত্বকে বলা হয় কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে? তো নিলস বোর যখন আলো সম্পর্কিত তত্ত্ব দিচ্ছেন তখন এইটা চলে আসছে, E equals to hf। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর আমি বলছিলাম যে এই প্লাঙ্কের ধ্রুবকের মান h ইকুয়ালস টু, তোমাদের বইতে এটা দেওয়া আছে 6.626 মনে হয়, নাকি 6 পয়েন্ট কত দেখো তো, প্লাঙ্কের ধ্রুবকের মানটা তোমাদের বইতে কত আছে একটু দেখি নেই, দাঁড়াও। প্লাঙ্কের ধ্রুবকের মান, হ্যাঁ 6.626, রাইট। 6.626 ইন্টু 10⁻⁻34, খুবই ক্ষুদ্র একটা মান, 10⁻⁻34। আমি কেন জুল সেকেন্ড বলছিলাম, জুল সেকেন্ড। আর তোমাদের বইতে যে মানটা আছে, তোমাদের বইতে যে এই এইচ এর এককটা আছে, সেই এককটা কি দেখো, তোমাদের বইয়ের এককটা হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তো এই মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ডকেও যদি আমরা কনভার্ট করি, সেটা আলটিমেটলি জুল সেকেন্ডই আসবে। এখন আমি জুল সেকেন্ড লেখাটাকে প্রেফার করি এই জন্য যে যেহেতু এইচটা আমাদের প্লাঙ্কের ধ্রুবক, এইচ যেহেতু প্লাঙ্কের ধ্রুবক, তাই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বতে এক পাশে ই আরেক পাশে ফ্রিকোয়েন্সি, যেটা ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে পার সেকেন্ড, তাহলে ফ্রিকোয়েন্সির একক হচ্ছে সেকেন্ড⁻⁻1। তাহলে আমরা এক পাশে পেলাম জুল, আরেক পাশে পেলাম এইচ ইন্টু সেকেন্ড⁻⁻1। তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে, জে ডিভাইডেড বাই সেকেন্ড⁻⁻1, তার মানে জুল সেকেন্ড। তাহলে এই জন্য আমরা এই প্লাঙ্ক কনস্ট্যান্টের এককটাকে আমরা জুল সেকেন্ড বলাটাকে, আমার কাছে এটা বেশি যৌক্তিক মনে হয়, ওই এককটার চাইতে এটা বেশি যৌক্তিক। আর ওরা আসলে এই সম্পর্কটা দেয় নাই বলে, এটা হচ্ছে মূল সূত্র, যে সূত্র থেকে প্লাঙ্কের কনস্ট্যান্টটা আসে। এখন মূল সূত্রটা সেখানে বলে নাই বলে অন্য সূত্রের সাথে সামঞ্জস্য রেখে অন্য এককের কথা বলছে। আচ্ছা, তাইলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলোক কণার শক্তি। আলোক কণার শক্তি হচ্ছে E equals to hf, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক ইন্টু আলোক কণার কম্পাঙ্ক। আচ্ছা, এর মধ্যে আবার এই ম্যাক্স প্লাঙ্কের এই তত্ত্ব যখন আসছে, আমি তোমাদেরকে একটু ম্যাক্স প্লাঙ্কের জন্মের সময়কালটা একটু বলি। যে আচ্ছা, ম্যাক্স প্লাঙ্কের সময়কালটা হচ্ছে 1905 সালে, যখন 1905-10 সালের দিকে ম্যাক্স প্লাঙ্ক অনেক বয়স্ক একজন ব্যক্তি, মনে করো 50+ এইজের মানুষ, তাহলে তিনি সেই সময় ছিলেন। তো সেই সময়ে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রকাশিত হয়, এবং আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে আইনস্টাইন বলছেন যে যে কোনো কণার মধ্যে যদি এম ভরের কোনো একটা কণার মধ্যে যে শক্তি থাকবে, সেই শক্তিকে E equals to mc স্কয়ার দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো। E equals to mc স্কয়ার, এটাও তোমরা উপরের লেভেলে গেলে এই সূত্রটাকে জানতে পারবা। এবং তোমরা দেখো যে E equals to mc স্কয়ার আমরা যদি একক মিলাই, তাহলে ভরের একক আর বেগের এককের বর্গ, তাহলে মাত্রা সমীকরণে কিন্তু জিনিসটা মিলে যায়, শক্তির একক আর মাত্রা সমীকরণের একক। আইনস্টাইন এই জিনিসটাকে প্রতিপাদন করেন এবং তিনি এটাকে প্রমাণ করেন, একেবারে ম্যাথমেটিক্যালি আইনস্টাইন এটাকে প্রতিপাদন করেন বা প্রমাণ করেন। তাহলে এই দুইটা সূত্রকে যদি আমরা একসাথে করি, আলোক কণার শক্তি E equals to হলো mc স্কয়ার, যেখানে c হচ্ছে আলোর বেগ। আবার ম্যাক্স প্লাঙ্কের মতে আলোক কণার শক্তি হচ্ছে E equals to hf। হ্যাঁ, তাহলে আমরা mc স্কয়ার ইকুয়ালস টু hf যদি লিখি, তাহলে এখান থেকে আমরা কি পাই, mc ইকুয়ালস টু hf। আচ্ছা, mc ইকুয়ালস টু hf বাই c, আমরা এরকম লিখলাম। বা এখান থেকে আমরা mc ইকুয়ালস টু c ইকুয়ালস টু আমরা আবার লিখতে পারি f ল্যামডা।
এই যে যেটা আমরা বলছি আলোর বেগ c ইকুয়ালস টু f ল্যামডা, যেটা আমরা আগে প্রমাণ করছি, c ইকুয়ালস টু f ল্যামডা, যে তরঙ্গ বেগ। তাহলে f ল্যামডা আর এখানে লিখলাম hf। তাহলে দেখো এখান থেকে f f কেটে ফেললাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি mc ইকুয়ালস টু h বাই ল্যামডা। এখন এখানে একটা এই সম্পর্কটার একটা মজা আছে। এই সম্পর্কটার মজাটা হলো আমরা বাম পাশে পাচ্ছি mc আর ডান পাশে পাচ্ছি h বাই ল্যামডা। তো বিজ্ঞানী লুই ডি ব্রগলি, হ্যাঁ, সেই সময়কারী সায়েন্টিস্ট, ওনার জন্ম হচ্ছে 1892, মৃত্যু 1987 সালে, ঠিক আছে। লুই ডি ব্রগলি 1892, দেখো সময়টা 1892। 1905 সালে আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন, ঠিক আছে। 1892 সালে লুই ডি ব্রগলির জন্ম। তাহলে ওইদিকে 8 বছর আর 5 বছর, 8 5 13 বছর, যখন থিওরি অফ রিলেটিভিটি বা আইনস্টাইনের সমীকরণ আবিষ্কৃত হয়, সেই সময় ওনার বয়স 13 বছর। তো তারও পরে এই বিজ্ঞানী লুই ডি ব্রগলি, তিনি এই জিনিসটাকে নিয়ে এইরকম ভাবে চিন্তা করেন যে বাম পাশে এমসি মানে হচ্ছে ভরবেগ, তাহলে ভরবেগ দেখলে আমাদের কণার কথা মনে হয়, আর ডান পাশে হচ্ছে এইচ বাই ল্যামডা, যে ল্যামডা দেখলে আমাদের তরঙ্গের কথা মনে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে এইদিকে কণা ধর্ম আর এইদিকে তরঙ্গ ধর্ম, বাম দিকে কণা ধর্ম, ডান দিকে তরঙ্গ ধর্ম। তাহলে এই সমীকরণটা কি করতেছে? লাইটের ডুয়েলিটিকে এক্সপ্রেস করতেছে, ডুয়েলিটি অফ লাইট। এটার রেফারেন্সের সমীকরণ হচ্ছে আমাদের এটা। তো তখন তার মাথায় প্রশ্ন জাগে যে বাম পাশে যেহেতু এমসি, তাহলে এম হচ্ছে ভর, সি হচ্ছে বেগ, তাহলে এমসিটাকে যদি আমরা বলি পি একবারে, এটাকে আমরা ভরবেগ বলি। তোমরা মনে হয় এটা অলরেডি জানো যে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি এই সমীকরণটাকে পি বাই এইচ ল্যামডা বলি, তাহলে এখন পি বলতে যদি আমরা বলি যে পি হচ্ছে যে কোনো কণার ভরবেগ, যে কোনো কণার ভরবেগ, তাহলে পি যদি হয় যে কোনো কণার ভরবেগ, তাহলে যে কোনো কণার জন্য কি আমরা তাহলে একটা ল্যামডা হিসাব করতে পারবো, একটা তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে পারবো? তো এটাই হচ্ছে লুই ডি ব্রগলির মানে সূক্ষ্ম চিন্তা এবং লুই ডি ব্রগলির মানে এটা লুই ডি ব্রগলির আবিষ্কার। তো লুই ডি ব্রগলি তখন যেটা বললো যে ডুয়েল নেচার অফ ম্যাটার, ডুয়েল নেচার অফ ম্যাটার, অর্থাৎ বস্তুর দ্বৈত আচরণ। তো লুই ডি ব্রগলি বললেন সমীকরণটা হচ্ছে এরকম, পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। তো প্রথম কথা হচ্ছে যে এই ডুয়েল নেচার আমরা কার মধ্যে প্রথম পর্যবেক্ষণ করব? তো ক্ষুদ্র কণা বলতে আমরা ইলেকট্রনকে জানি। তো লুই ডি ব্রগলি করলেন কি, যখন এই প্রস্তাব করলেন, তখন লুই ডি ব্রগলির এই প্রস্তাব অনুসারে ক্ষুদ্র কণা ইলেকট্রনের উপর পরীক্ষা করে ইলেকট্রনের জন্য ল্যামডা পরিমাপ করা গেল। আচ্ছা, কিভাবে পরিমাপ করা গেল এটার ব্যাখ্যা আমি বলবো। যে ওই যে তোমাদেরকে বলছিলাম আলোর তরঙ্গ তত্ত্বের প্রথম প্রমাণ ছিল হচ্ছে আলোর ব্যতিচার। তো ইলেকট্রনকে নিয়েও পরীক্ষা করে দেখা গেল যে ইলেকট্রনের ক্ষেত্রেও এইরকম ঘটনা ঘটে, যে ইলেকট্রনকে যদি আমরা এরকম একটা দেয়াল, যে দেয়ালের মধ্যে এরকম দুটো ছিদ্রপথ আছে, আমরা যদি এখান থেকে ইলেকট্রনকে পাঠাই, তাহলে এই ইলেকট্রন এই দুই ছিদ্রপথ দিয়ে আসবে, আসার পর দেখা যাবে যে মাঝখানে ইলেকট্রনের ডেনসিটি বেশি হবে, কম হবে, বেশি হবে, মানে এখান থেকে যে ইলেকট্রন গুলো এই দেয়ালের মধ্যে অ্যাটাক করবে, আঘাত করবে। তো এইখানে ইলেকট্রন কিভাবে ইলেকট্রন গুলো এখানে এসে আঘাত করে, এই প্যাটার্নটা মানে যখন এটাকে যদি আমরা সেন্স করতে পারি কোনো সেন্সর দিয়ে, এই ধরনের সেন্সিটিভ ডিভাইস বিজ্ঞানীরা বাই দিস টাইম বের করছেন। তো সেখান থেকে ইলেকট্রনের যে আচরণ পাওয়া যায়, সে আচরণে দেখা যায় যে ইলেকট্রন এক্স্যাক্টলি লাইটের মতো বিহেভ করতেছে, যে আলো যেই বিহেভটা করে ইলেকট্রনও সেই বিহেভ করে, এবং সেই বিহেভিয়ার থেকে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য আবিষ্কৃত হয়। বুঝতে পারছো? তো তাতে করে তাহলে আমরা কি বুঝলাম, যে ইলেকট্রনের মধ্যে তরঙ্গ বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বৈশিষ্ট্য যদি বিদ্যমান হয়, পি ইকুয়ালস টু যদি এইচ ল্যামডা হয়, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা তাহলে ফর্মুলাটা লিখবো, পি মানে হচ্ছে নট এমসি,
ইলেকট্রন তো আলোর বেগে চলে না, তাহলে ইলেকট্রনের জন্য আমরা ফর্মুলাটা লিখবো mv ইকুয়ালস টু h বাই ল্যামডা। এটা হচ্ছে ইলেকট্রনের জন্য mv ইকুয়ালস টু h বাই ল্যামডা। আচ্ছা, এখন দেখো mv ইকুয়ালস টু h বাই ল্যামডা, আর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে mv ইকুয়ালস টু h বাই ল্যামডা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখন আমরা আসবো। তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে mv ইকুয়ালস টু h বাই ল্যামডা। এখন আমরা আসি পরমাণুর ভিতরে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন পরমাণুর ভিতরে এরকম একটা কক্ষপথে যদি থাকে, আর ব্যাসার্ধের কক্ষপথে যদি ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনের জন্য কক্ষপথে এই যে লেংথটুকু আছে, এখন এই লেংথের মধ্যে যদি আমরা ইলেকট্রনকে তরঙ্গ রূপে বিবেচনা করি, আমরা যদি মনে করি ইলেকট্রন তরঙ্গ, তাহলে এই লেংথটার মধ্যে ইলেকট্রন তরঙ্গটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি, এই হচ্ছে ইলেকট্রন তরঙ্গ। আচ্ছা দেখছো, আমি তরঙ্গটাকে যেভাবে আঁকতেছি তাতে করে তরঙ্গ কিন্তু শেষ হচ্ছে না। মানে এভাবে করে যদি ঢেউ আঁকি, তাহলে ঢেউটা এখান থেকে শুরু হয়ে আবার যদি ঠিক একটা ঢেউ যদি এরকম ভাবে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়, তার মানে ফুল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যক ঢেউ এতটুকু জায়গার মধ্যে আছে। তাহলে এই ঢেউটা আবার এরকম হবে, হ্যাঁ, অর্থাৎ এই ঢেউটা কিন্তু এক্সিস্ট করবে। কিন্তু ঢেউ যদি আবার এটা কমপ্লিট সংখ্যক ঢেউ যদি এই পথের মধ্যে না থাকে, তাহলে এই ঢেউকে নষ্ট করে দিবে, অর্থাৎ ওয়েভকে ক্যান্সেল আউট করে দিবে। ক্যান্সেল আউট করে দিবে মানে হচ্ছে কি, যে আসলে এই ব্যাসার্ধের মধ্যে ইলেকট্রন থাকা সম্ভব না। তাহলে ইলেকট্রন থাকতে হলে আমাদের আরেকটু বেশি বা আরেকটু কম ব্যাসার্ধ লাগবে। এই যে যেটা তোমাকে বলছিলাম, যে ওই যে কোয়ান্টাইজেশন, সরি ইলেকট্রনের যে ব্যাসার্ধের যে জাম্প, এই জাম্পের ব্যাখ্যাটা এখান থেকে আসতেছে। তার মানে হলো যে যদি আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রন 2 পাই আর দৈর্ঘ্যের ভিতরে থাকে, তাহলে ইলেকট্রনের ওয়েভ নাম্বার যদি ল্যামডা হয়, একটা ইলেকট্রন যদি ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে n ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর হতে হবে। ঠিক আছে জিনিসটা? এটুকু পর্যন্ত মোটামুটি বুঝতে পারলা? বুঝতে পারলে হাত তুলো। n ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর, অর্থাৎ ইলেকট্রনকে যদি আমরা পরমাণুর কক্ষপথে তরঙ্গ বলে বিবেচনা করি, তাহলে ইলেকট্রনের তরঙ্গ পূর্ণ সংখ্যক হবে কোনো একটা কক্ষপথে। মানে পূর্ণ সংখ্যক তরঙ্গ যদি না হয়, তাহলে তরঙ্গ এরকম ভাবে তরঙ্গের এক প্রান্ত আরেক প্রান্তের সাথে মিলবে না, যার কারণে তরঙ্গ ওভারল্যাপ করবে, একটা আরেকটাকে ডিস্টার্ব করে তরঙ্গটা ম্লান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু যদি তরঙ্গ পূর্ণ সংখ্যক হয়, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে এক্সিস্ট করবে, অর্থাৎ পরমাণুর ভিতরে ইলেকট্রন তরঙ্গ আকারে থাকে। এই চিন্তাটাই অ্যাপ্লাই করা হলো আসলে। তাহলে n ল্যামডা ইকুয়ালস টু 2 পাই আর বললাম। তাহলে n ল্যামডা ইকুয়ালস টু যদি 2 পাই আর হয়, তাহলে আমরা এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আমরা কি পাবো? 1 বাই ল্যামডা ইকুয়ালস টু n বাই 2 পাই আর। এখন এই জিনিসটাই আমরা এখানে বসাই দিই, mvr ইকুয়ালস টু h বাই ল্যামডা। তাহলে এই h বাই ল্যামডাকে 1 বাই ল্যামডাকে আমরা n বাই 2 পাই, তাহলে h লিখলাম ইন্টু n লিখলাম ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে এখান থেকে আমরা পেলাম mv অর্থাৎ ইলেকট্রনের ভরবেগ ইকুয়ালস টু nh বাই 2 পাই আর। তাহলে এখন এই আরটাকে এই পাশে নিয়ে আসলে ওই যে আমরা সেই ফর্মুলাটা পেয়ে গেলাম, mvr ইকুয়ালস টু nh বাই টুয়াইস পাই। এই হচ্ছে আমাদের বোরের সমীকরণ। অর্থাৎ এই বোরের সমীকরণটা আসতে হলে আমাদেরকে এই ধারাবাহিক সমীকরণগুলোর সাহায্য নিয়ে আসলে এই সমীকরণটা আসে। তো এই জন্যই তোমাদের বইতে এত কিছু ব্যাখ্যা না দিয়ে এই কথাটা বলা হয়েছে, কিন্তু এই কথাটা তারা আসলে বাধ্য হয়ে বলছে, কারণ অ্যাটমিক মডেল বলতে গেলে বোরের এই কথাটা বলতেই হয় বলে তারা বাধ্য হয়ে বলছে। তবে এই কথার পিছনে এরকম আরো এতগুলো গল্প জড়িত আছে। তোমাদেরকে আরেকটু সময় নিয়ে আরেকটু বিস্তারিত বললে হয়তো বিষয়টা বুঝতা, আবার এর মধ্যে তোমাদের বিরক্তির উদ্রেক হওয়ারও সম্ভাবনা থাকে, এই জন্য খুব বেশি ব্যাখ্যা করলাম না। কিন্তু এই ব্যাখ্যাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এখন থেকে যে কোনো গাণিতিক সম্পর্ক তোমরা পাবা, তোমরা মনে করবা
যে এই গাণিতিক সম্পর্কটা অনেক প্রমাণ তত্ত্ব থেকেই উপস্থাপিত হয়েছে, যদিও আমরা প্রমাণগুলো জানি না, কিন্তু সম্পর্কটা সত্য এবং সেই সম্পর্কের পিছনে যে গণিত আছে সেই গণিতগুলো আমরা ধারাবাহিকভাবে জানতে পারবো। হ্যাঁ, তো এই জন্য তোমাদেরকে এটার একটা ব্যাখ্যা দেওয়া হলো। তাহলে আমরা এটাকে বলি যে ফাইনালি যে সম্পর্কটা আসলো mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, এটার মানে হচ্ছে যে ইলেকট্রনের কৌণিক গতিবেগ, এটাকে আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ nh বাই টোয়াইস পাই। অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম, ANGULAR, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। কৌণিক কৌণিক ভরবেগ, এটাকে বলা হয় ইলেকট্রনের কৌণিক ভরবেগ খণ্ডায়িত, এটাকে আমরা বলবো ভরবেগ খণ্ডায়িত। এই কথাটার অর্থ হচ্ছে, খণ্ডায়িত মানে হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের তুমি যে কোনো মান পাবা না, এই মানগুলো এই মান হতে পারে। অর্থাৎ একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হয় nh বাই 2 পাই হবে, এই n এর মান, মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাহলে n এর মান কি 1 2 3, তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কোন ইলেকট্রনের জন্য তুমি হয় h বাই 2 পাই পরিমাণ কৌণিক ভরবেগের মান পাবা, অথবা nh 2h বাই 2 পাই এরকম কৌণিক ভরবেগের মান পাবা। তাহলে এই যে মানগুলো চেঞ্জ হচ্ছে, এই মানগুলো এইভাবে চেঞ্জ হওয়াটা কি করতে পারে, ইলেকট্রনের ব্যাসার্ধ কে এরকম ভাবে বৃদ্ধি করতে পারে, আবার বেগকেও কিন্তু বৃদ্ধি করতে পারে। মানে এখানে বেগ বৃদ্ধি হলেও কিন্তু ব্যাসার্ধ বড় হবে, কিন্তু ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে যে ইলেকট্রনের বেগের উপর পরিবর্তনটা না এসে আমরা এখানে বলতেছি যে এই পরিবর্তনটা হয় আর এর উপরে। তো এই যে বেগের উপর পরিবর্তন না এসে আর এর উপর যে পরিবর্তনটা হয়, আর এর মানগুলা যে চেঞ্জ হয়, এইটার ব্যাখ্যা আবার তোমরা ইন্টারমিডিয়েটে গেলে জানতে পারবা, যে তোমাদেরকে একদম হিসাব করে দেখানো হবে যে বোরের কক্ষপথ, অর্থাৎ একটা বোর অ্যাটমিক মডেল থেকে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, দ্যাট ইজ হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধগুলো কি কি হতে পারে, তোমরা একেবারে R1 R2 R3 এই মানগুলো সুনির্দিষ্টভাবে বের করবা। সেখানে হচ্ছে আবার, এখানে তো আমরা এইটুকু আলোচনা করলাম, সেখানে কুলম্বের তত্ত্বকেও আবার একত্রিত করা হয়। কুলম্বের তত্ত্ব হচ্ছে আধানের সাথে আকর্ষণের যে তত্ত্ব, আধানের সাথে আধানের আকর্ষণ বিকর্ষণের যে তত্ত্ব, সেই তত্ত্ব হচ্ছে কুলম্বের তত্ত্ব, কুলম্বের সমীকরণ। সেই সমীকরণকে এবং এই বোরের সমীকরণকে একত্রিতভাবে প্রয়োগ করে আমরা ইলেকট্রনের জন্য বিভিন্ন ব্যাসার্ধ, অর্থাৎ পরমাণুর হাইড্রোজেনের পরমাণুর বিভিন্ন ব্যাসার্ধ হিসাব করতে পারি, এবং সেই বিভিন্ন ব্যাসার্ধের কারণে সেই বিভিন্ন ব্যাসার্ধগুলো হাইড্রোজেন পরমাণুর বিকিরণকে পরীক্ষা করে সেই ব্যাসার্ধগুলোকে প্রমাণও করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের পরমাণুর গঠন এবং বোর তত্ত্ব সম্পর্কিত আলোচনা। আশা করি আলোচনাটা পুরোপুরি বুঝতে না পারলেও এই আলোচনাটা তোমাদের মূল বিষয়বস্তুর দিকে তোমাদেরকে আকৃষ্ট করার জন্য আশা করি যথেষ্ট হবে। তো ইনশাল্লাহ তোমরা যত সামনের দিকে যাবা, আরো যত অভিজ্ঞতা হবে, আরো যত ম্যাচুরিটি আসবে, ততই এই আলোচনাটা তোমার কাছে বেশি মিনিংফুল মনে হবে। তো এটার ভিডিও থাকবে, তোমরা ভিডিওটা দেখবা, এবং এর মধ্যে যে অজানা বিষয়গুলো আছে, ধরো তোমরা যদি এইচএসসি লেভেল ক্রস করো, তখন যদি তোমরা আমার এই আলোচনাটা দেখো, তখন হয়তো দেখবা যে এই আলোচনার তোমরা একেবারে 95%ই বুঝবা, তারপরেও তোমাদের 5% কোশ্চেন থেকে যাবে, বুঝতে পারছো? তারপরেও 5% কোশ্চেন থাকবে, মানে ইভেন আমার নিজেরও এখন এই আলোচনা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে। ঠিক আছে, আমিও যে এটা সবকিছু বুঝি, 100% বুঝি ব্যাপারটা তা না, কিন্তু এই যে সমীকরণগুলো, এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, এই সমীকরণগুলো সব প্রমাণিত সমীকরণ, পরীক্ষার দ্বারা প্রমাণিত, এবং খুব সেন্সিটিভ আচ্ছা এক্সপেরিমেন্ট দ্বারা এই সমীকরণগুলো প্রমাণিত, মানে এগুলা নিয়ে কোনো কনফিউশন নাই। তো এটাই হচ্ছে আজকের ক্লাসের সমাপ্তি। তো ইনশাল্লাহ আগামী তোমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আজকে তো বৃহস্পতিবার, নেক্সট ক্লাস তোমাদের শনিবার। তো শনিবারে ওই যে আমি কি রুটিনটা বলছি, রুটিনটা লিখে নিছিলা? শনিবারের কোন শনিবারে রুটিনটা? সম্ভবত তোমাদের শনিবারে সম্ভবত তোমাদের ফিজিক্স, শনিবারে তোমাদের হ্যাঁ ফিজিক্সের ক্লাস হবে। ঠিক আছে, শনিবারে ফিজিক্সের ক্লাস হবে। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। আর আমি এই 2 লেকচার একসাথে করে আপলোড দিব, লেকচারটা অবশ্যই দেখবা, একটু বোরিং লাগলেও লেকচারটা আবার দেখবা, তাতে করে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু বেটার হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।